স্যার, স্যার এটা মানতে পারলাম না স্যার, দোষ তো সব মেয়ের। আর একবার টেনে নেই, আর একবার টেনে নেই। আপনার এই বেবিচারের সংজ্ঞা দেওয়া হয়েছে 497 ধারায়। 497 ধারায় বেবিচারের শাস্তির কথাও বলা হয়েছে। এই বেবিচারের শাস্তি, এখানে বেবিচার জিনিসটা যদি আসে, আপনার সবসময় মনে রাখতে হবে বেবিচার বিবাহিত মেয়ের সাথে ঘটবে। অর্থাৎ ছেলে যদি অবিবাহিত হয়, ছেলে যদি অবিবাহিত হয় আর মেয়েকে অর্থাৎ স্ত্রী লোকটিকে অবশ্যই বিবাহিত হতে হবে, ঠিক আছে? এটা বলা হয়েছে আপনার, এটা বলা হয়েছে 497-তে, ঠিক আছে? আর এখানে মেয়ে লোকটির কোনো অপরাধ হবে না, মেয়ে লোকটির কোনো অপরাধ হবে না। আরো ক্লিয়ার করে যদি বলি তাহলে, আরো ক্লিয়ার করে যদি বলি তাহলে হচ্ছে এখানে মেয়ে লোকটির কোনো হবে না, ঠিক আছে? কোনো পানিশমেন্ট হবে না, তার কোনো সাজা হবে না, সাজা হবে ছেলে লোকটির। এটা বলা হয়েছে 497-তে। আর এই শাস্তির মেয়াদ দেওয়া হয়েছে 5 বছর পর্যন্ত, যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে। 5 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা জি মনে স্যার। রাখ। তাহলে এখানে দুইটা জিনিস মনে রাখবেন। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। এক নাম্বার শর্ত হচ্ছে যে যার সাথে ব্যভিচার হবে, অর্থাৎ সেই মহিলা লোকটি অবশ্যই অন্যের স্ত্রী হতে হবে, মানে বিবাহিত হতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার, যে এখানে মেয়ে লোকটির কোনো পানিশমেন্ট হবে না, পুরুষ লোকটির শুধু পানিশমেন্ট হবে, ঠিক আছে? শুনেন, এখানে একটা জিনিস বলছে, যে মহিলার সঙ্গে যৌন সঙ্গম করা হয় সে মহিলা যৌন সঙ্গমের সময় বিবাহিতা না হইলে এই ধারার অধীনে কোনো অপরাধ সৃষ্টি হয় না। তাহলে ওই যেটা বললাম যে তাকে বিবাহিত হতে হবে, এটা প্রথম শর্ত, ঠিক আছে? এবং এই ধারার অধীনে কোনো অপরাধ আমলে আনা যায় না যদি মহিলাটি অবিবাহিত হয়, এটা বলা হয়েছে, ঠিক আছে? আর আমাদের আর একটা বিষয় বলা হয়েছে যে ধর্মান্তর অথবা পরিত্যাগ। এই ধর্মান্তরে বলছে যে আপনার যে স্ত্রী স্বামীকে 1 বছর যাবত পরিত্যাগ করিলে, ঠিক আছে, কোন হিন্দু স্ত্রীকে ইসলাম ধর্মে ধর্মান্তর করিলেও কার্যত স্ত্রীর বিবাহ বন্ধন ছিন্ন হয় না। এখন আপনি সহজে একটা জিনিস বুঝেন, যে বিষয় হলো বিবাহের পরে হয় না যে একটা হিন্দু বিবাহের পরে যে কারণে, বা একটা মুসলিম বিবাহের কারণে যে কারণে কি করা হয়, যে তার ধর্ম স্থানান্তরিত হয়। ধর্ম স্থানান্তরিত হইলেও তার এই যে হচ্ছে বিবাহের বিষয়টা, এটা স্থানান্তরিত হয় না, এটা বলা হয়েছে। আচ্ছা, আমরা পরবর্তী ধারায় যাবো একটু 498। আমাদের 498-তে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে কোনো বিবাহিতা নারীকে ফুসলিয়ে অপরাধমূলক উদ্দেশ্যে, হয় না অনেক সময় যে বিভিন্ন প্রকার, যত প্রকার আছে ছল চাতুরি ব্যবহার করে, ওইটাকে বলছে ফুসলিয়ে। ফুসলিয়ে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ করা বা অপহরণ বা আটক করার শাস্তি, ঠিক আছে? যে আপনি কি 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 হতে পারে, যে অপরাধমূলক কর্মকাণ্ড। এখন অপরাধমূলক কর্মকাণ্ড কি সেটা স্পষ্ট করে নাই, বলছে অপরাধমূলক কর্মকাণ্ড অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ, মানে লোভ দেয়া, ঠিক আছে? যে তাকে হচ্ছে লালসা দেখানো, লোভ দেখানো, সেটা বলছে প্রলুব্ধ করা বা অপহরণ করা, অর্থাৎ কিডন্যাপ করা। আর লেখছে আটক করা শাস্তি, আটক করার শাস্তি হচ্ছে যে কোনো মেয়াদের 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, তদুপরি অর্থদণ্ড হতে পারে। এটা বলা হয়েছে আপনাদের 98 ধারা, দণ্ডবিধির 498 ধারা, এটা বলা হয়েছে, ঠিক আছে? এতটুকু বলা হয়েছে যে যে নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধকরণ অপহরণ, এটা বলছে। এখন এখানে বলছে কি, দেখেন, প্রলুব্ধকরণ অথবা লইয়ে যাওয়া, এই বলছে কি প্রলুব্ধকরণ আবশ্যকীয়, যে আপনি কাউকে প্রলুব্ধ করলেন। এখন বিষয় হলো যে আপনি কাউকে লোভ দেখাইয়ে নিয়ে যাইবেন, এইটাই আবশ্যিক নয়। কিডন্যাপ করেও নিয়ে যাইতে পারে, কিডন্যাপ করে নিয়ে গেলে যে ধর্ষণ করবে বিষয়টা এমন না। আপনার দেখা গেল যে অন্য কোনো অপরাধমূলক কাজ এটা করাবে, যে তাকে দিয়ে একটা এই কাজ করাবে, যে এই কাজটা না করলে তাকে মেরে ফেলবো, বা তোর একটা গুরুতর আঘাত করবো, হাত পা কেটে ফেলবো, এরকম কোনো কাজও হতে পারে। সেক্ষেত্রে যদি কিডন্যাপ হয়, এটা বলছে কোনো ব্যক্তির সহিত যদি যৌন সঙ্গম বা অভিপ্রায় লইয়া যায়, অথবা কি করা হয় যে কাউকে নিয়ে যাওয়া হয়, যে অপর একজনের সাথে বাধ্য করা হয়। রেকর্ডটা অফ করে নেই আপনার। আমরা যদি 499 দেখি, 499-তে আমাদের মানহানির ব্যাখ্যা প্রদান করা হয়েছে, ঠিক আছে? মানহানির ব্যাখ্যা প্রদান করা হয়েছে এখানে। এরপরে পরবর্তীতে শাস্তির কথাও বলা হয়েছে, সেটা আমরা পরে দেখবো আরেকটু। তাহলে মানহানির সংজ্ঞাটা তেমন মানে কঠিন কিছু না। এটা আপনি যদি আমার কোনো ব্যক্তির কৃত কাজ অপর কোনো ব্যক্তির, ঠিক আছে, কোনো ব্যক্তির কৃত কাজ যদি অপর কোনো ব্যক্তির খ্যাতি বা সুনামের অনিষ্ট সাধন করে বা কোনো প্রকার ক্ষতি প্রদান করে, অথবা তাকে সমাজে লাঞ্ছিত অপমানিত করে, তাহলে সেটা
ওই ব্যক্তি মানহানি করিয়েছেন বলিয়া গণ্য হবে, এটা বলা হয়েছে আমাদের। এই বলা হয়েছে, তাহলে কি করবে? খ্যাতি, প্রথম কথা হচ্ছে খ্যাতি। খ্যাতি মানে হচ্ছে সুনাম। যদি কারো সুনামের বিচ্যুতি ঘটাই আমরা অথবা হচ্ছে অনিষ্ট সাধন করি, সেটা মানহানি বলিয়া গণ্য হবে। এটা আমাদের বলা হয়েছে 499 দ্বারায়। আর 500 দ্বারায় মানহানির শাস্তির কথা বলা হয়েছে। মানহানির শাস্তি হচ্ছে, দেখেন, মানহানির শাস্তি হচ্ছে 2 বছর পর্যন্ত, 2 বছর মেয়াদ পর্যন্ত যে কোনো কারাদণ্ড হতে পারে, 2 বছর মেয়াদ পর্যন্ত কমও হতে পারে। তবে মনে রাখবেন, মানহানির মামলায় সঠিক বিচার পাইতে হলে আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে। দেওয়ানি আদালতে মানহানির মামলায় আপনি একটা ভালো বিচার পাবেন এবং একটা ক্ষতিপূরণও পাবেন, ঠিক আছে? এটা মনে রাখবেন। কখনো যদি কেউ আপনাদের কাছে বুদ্ধি চায় যে মানহানির মামলায়, আপনারা চেষ্টা করবেন যে সঠিক পরামর্শটা দেওয়ার জন্য। এটা বলা হয়েছে আমাদের 500 ধারায়, ঠিক আছে? তাহলে 500 ধারায় শাস্তি হচ্ছে 2 বছর পর্যন্ত কারাদণ্ড। আচ্ছা, 501-এ আমাদের বলছে মানহানিকর বলে পরিচিত, মানহানিকর, দেখ কি বলছে, মানহানিকর বলে পরিচিত বিষয় মুদ্রণ অথবা হচ্ছে খোদাইকরণের শাস্তি। এমন হয় না আপনার অনেক সময়, অনেক সময় হয় কি, দেখা যায় যে এমন ওই যে পেপারে আপনার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়ে দিল, বা দেখা যায় গেল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, বা মনে করেন ফেসবুকে আপনার বিরুদ্ধে একটা একজনে পোস্ট দিয়ে দিল, বা লোকাল যে পত্রিকা আছে এই পত্রিকায় আপনার নামে একটা মিথ্যা একটা অভিযোগ দিয়ে দিল। আপনি একজন সম্মানী ব্যক্তি, সেক্ষেত্রে আপনার খ্যাতির ঘাটতি ঘটেছে, সেক্ষেত্রে আপনার খ্যাতি ক্ষুণ্ণ হয়েছে। এই যে আপনার সুনামের ক্ষুণ্ণ হয়েছে, খ্যাতির ঘাটতি ঘটেছে, সেখানে আপনি এই মানহানিকার বলে পরিচিত বিষয়, যেটা হলো এটাই বলা হয়েছে 501 দ্বারায়, যে মানহানিকার বলে পরিচিত বিষয় মুদ্রণ। মুদ্রণ তো বুঝেনি, যে প্রিন্ট, যেটা বললাম পেপার পত্রিকা। তাহলে মুদ্রণ বা হচ্ছে খোদাইকরণের শাস্তি, অথবা হয় না যে অনেক সময় লিখে রাখা হয় বিভিন্ন কাঠে, তারপর বিভিন্ন হচ্ছে এই সে খোদাই করে রাখা হয়। যদি খোদাই মানে একটু ই করে কিল করে একটু ফয়েল করে রাখা হয়, অর্থাৎ দেয়া ওই যে বিভিন্ন বিল্ডিং, দেখেন বিল্ডিং এর যে আস্তর থাকে, আস্তরের সাথে যদি লোহা দিয়ে টান দিয়ে লিখে ওই যে হয়ে যায়, ওটা খোদাই হয়ে যায়, ওটার কথা বলা হয়েছে। তাহলে তার শাস্তি হতে পারে, এই মানহানির শাস্তিও 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে, অথবা তদুপরি অর্থদণ্ড হবে। তাহলে আমাদের 499-তে গেল মানহানির সংজ্ঞা, 401-এ গেল মানহানির শাস্তি। শুধু মানহানির শাস্তি হচ্ছে 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড, এবং হচ্ছে যদি আপনার বিরুদ্ধে কেহ কোনো পেপার পত্রিকায়, কোনো মুদ্রণ যন্ত্রে কোনো প্রকার মানহানির বিষয় নিয়ে কোনো লেখালেখি অথবা হচ্ছে কোনো প্রিন্ট মিডিয়া বাইর করে, তাহলে তারও শাস্তি হবে 2 বছর মেয়াদ পর্যন্ত যে কোনো কারাদণ্ড। আর একটা হচ্ছে 502-তে যদি আমরা দেখি, মানহানিকার বিষয় সম্বন্ধে মুদ্রিত খোদাই করা বস্তু বিক্রয় করার শাস্তি। এখন মনে করেন এই যে আপনার বিরুদ্ধে মানহানিকর বিষয় নিয়ে একটা পেপার পত্রিকা, একটু আগে পড়লেন যে মুদ্রণ, যিনি একটু আগে যে মুদ্রণ করলো তার শাস্তি। এবার যে মুদ্রণ বিক্রি করবে, মনে করেন পেপার পত্রিকায় যে আপনার যে ছাপাইলো, ছাপানোর পরে যে বিক্রি করলো, আপনি যদি তার বিরুদ্ধেও অ্যাকশন নেন, কারণ সে তো জানে, ঠিক আছে, জানি শুনে যে অ্যাকশন নেন, তাহলে সে ওই 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ এই মানহানির বিষয় নিয়ে আপনার 499 থেকে 502 পর্যন্ত যে ধারা কয়টা আছে, 4টা ধারা। এই 4টা ধারাই আপনার প্রথমটা দেওয়া হচ্ছে সংজ্ঞা, আর কয়টা ধারায় আপনার হচ্ছে পানিশমেন্ট হচ্ছে সর্বোচ্চ 2 বছর মেয়াদ পর্যন্ত কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড, এটা বলা হয়েছে। তবে আপনাদের কাছে পরামর্শ আমার এটাই, যদি মানহানির বিষয় নিয়ে কখনো মামলা করেন বা পারিবারিক কোনো হেনস্থার শিকার হয়ে মামলা করেন, আপনারা সর্বোচ্চ সবসময় চেষ্টা করবেন দেওয়ানি আদালতে যাওয়ার। দেওয়ানি আদালতে গেলে আপনি একটা ভালো হচ্ছে ওখান থেকে একটা ভালো সুবিধা পাবেন, এবং হচ্ছে মানহানির জন্য একটা ক্ষতিকর একটা ভালো ওখান থেকে দেখা যাবে সাম টোটাল একটা অ্যামাউন্ট বিচারক দাঁড় করে দিতে পারে, ঠিক আছে? এটা মনে রাখবো। এই 503 এই 503-এ হচ্ছে অপরাধজনক ভীতি প্রদর্শনের সংজ্ঞা। অপরাধজনক ভীতি প্রদর্শনের আপনার সংজ্ঞার কথা বলা হয়েছে 503-এ। আর আমাদের এটারই শাস্তির কথা বলা হয়েছে 504-এ। এখন অপরাধজনক ভীতি বলতে কি বোঝায় সেটা বলে একটা বিষয় আছে, যে আপনার মনে করেন আপনাকে এমন একটা ভীতি প্রদর্শন করছে, যে যে যার ফলে হচ্ছে আপনি একটা আশঙ্কায় আছেন, আপনার জীবন নিয়ে একটা আশঙ্কায় আছেন, আপনার স্বাভাবিক খানা পিনা নিয়ে, আপনার স্বাভাবিক চালচলন নিয়ে একটা আশঙ্কা আছেন, এটা বলছে। এখানে বলছে কি, একটা ব্যাখ্যা যদি দেয়, ভীতি প্রদর্শন করার জন্য স্বার্থ নিহিত রইয়াছে এমন কোন মৃত ব্যক্তির সুনাম নষ্ট করিবার ভীতি প্রদর্শন এই দ্বারাই আওতাধীন হইবে। দেখেন যে এখানে একটা উদাহরণ দিয়েছে, আপনার যদি ভীতি প্রদর্শিত ব্যক্তির স্বার্থ নিহিত আছে, মানে যে ব্যক্তি ভীতি প্রদর্শন করে তার স্বার্থ নিহিত আছে, তার কি আছে, স্বার্থ আছে, মানে নিজের নিজের লাভ আছে, ঠিক আছে, এটার কথা বলছে। লাভ রহিয়াছে এমন কোন মৃত ব্যক্তির সুনাম, মানে ওই ব্যক্তি কি করছে, একটা মৃত্যু ব্যক্তির হচ্ছে সুনাম যদি নষ্ট করিবার ভীতি প্রদর্শন করে, এই দ্বারা তাও আওতাধীন হবে। হয় না অনেক সময়, যে অনেক সময় হয় না যে একটা লোক মারা গেল, তার ছেলে পেলেকে বলে যে তোর বাবার কাছে এত টাকা পাবো,
আমাকে দে। এখন যদি দেখা যায় যে নাও পায় মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে, তাহলে আমরা সাধারণত বলি কি, হিন্দু প্রত্যেকটা ধর্মেই কি বলা হয়, যে যদি ঋণ থাকে আমাদেরকে বলবেন, আমরা শুধরাই দিব। কিন্তু বিষয়টা হলো, যদি কেউ মিথ্যা বলে, অনেক সময় দুশ্চরিত্রের লোক থাকতে পারে না, তখন দেখা গেল আপনি বললেন যে এটা আমি তো কখনো আমার বাবার কাছে শুনিনি বা আমার আত্মীয়র কাছে কখনো এই বিষয়টা শুনিনি, এবং হচ্ছে আপনি তো কোনোদিন জানেন না এই বিষয়টা। কারণ সচরাচর পাওনা থাকলে আমরা সাধারণত জানি, একমাত্র ব্যাংকের বিষয়টা আমরা না জানতে পারি, কারণ ব্যাংকে হচ্ছে জমি জমা মর্গেজ থাকে, সেটা আলাদা বিষয়। তো যদি এরকম হয়, সেক্ষেত্রে এক পর্যায়ে সে যে কি বললো, যে তাহলে তোর মৃত্যু বাবার সম্পর্কে দেখা গেল যে আপনার আমার ভালো একটা উৎস রটাই দিল, এলাকায় একটা এমন কিছু তথ্য রটাই দিল যে কারণে হচ্ছে আপনার অনেক ধরনের হচ্ছে গিয়ে মান সম্মানের হানি ঘটলো, সেরকম যদি ভীতি প্রদর্শন করে, সেটাও অপরাধমূলক ভীতি বলে গণ্য হবে। তাহলে আপনার অপরাধমূলক ভীতির সংজ্ঞা দিতে গিয়ে কি বলছে, এবার যদি আপনি সংজ্ঞাটা দেন, বলছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আতঙ্কিত করিবার জন্য অথবা আতঙ্কিত করিবার উদ্দেশ্যে তার দেহ সুনাম সম্পত্তি ক্ষতি সাধন করে, তার দেহর অথবা সুনামের অথবা সম্পত্তির, ঠিক আছে, এর যদি অর্থাৎ জান মালের, ঠিক আছে, এবং সুনামের খ্যাতির, এই তিনটে জিনিসই তো, এটা মানুষের তো এছাড়া আর কিছু থাকে না। আপনি একজন ব্যক্তি হিসেবে আপনার আছে জান, আপনার জীবন আছে, আপনার মাল আছে, মানে কিছু সম্পত্তি আছে, আর আপনার কিছু সুনাম আছে বা দুর্নাম আছে, এছাড়া তো আর কিছু নাই। সুনাম আছে একজন মানুষ হিসেবে না, আমি এছাড়া একটা প্রাণীর আর কিছু আছে বলে আমার মনে হয় না। তাহলে এটা বলছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি করিবার উদ্দেশ্যে অথবা আতঙ্কিত করিবার জন্য তাহার দেহ সুনাম এবং সম্পত্তির ক্ষতি সাধন করে, এবং তাহার স্বার্থ রইয়াছে, যে ব্যক্তি করবে তাহার স্বার্থ নিহিত রইয়াছে, এমন কোন বিষয় উত্থাপিত হয়, তাহলে ওই ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করিয়াছে বলে গণ্য হবে, এটা আমাদের বলা হয়েছে। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দিচ্ছে, উদাহরণটা শুনেন। বলছে খকে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা হইতে বিরত করিবার উদ্দেশ্যে উম, ক্ষয়ের ঘর দৌড়ায় ক্ষয়ের ঘর পোড়াইয়া দেওয়ার ভয় দেখায়, অপরাধমূলক ভীতি প্রদর্শনের দোষী। আরো সহজ করে বলি, আপনি মনে করেন যে দুজনের একটা মামলা চলতেছে, আমি মাসুদ, আমার একটা মামলা চলতেছে, মনে করেন যে একটা মামলা চলতেছে আবুলের সাথে, এখন আবুলের সাথে একটা দেওয়ানি মামলা চলতেছে। দেওয়ানি মামলা বলতে কি বুঝাইছে, জমি জমা নিয়ে একটা মামলা বুঝাইছে। জমি জমার যত মামলা সেটা সিভিল লয়ের কাছে চলে, সিভিল কোর্টে চলে, যেটাকে দেওয়ানি মোকদ্দমা বলা হয়। তাহলে এই দেওয়ানি মামলা নিয়ে হচ্ছে আবুলের সাথে আমার একটা মামলা চলতেছে, এখন দীর্ঘদিন ধরে, মনে করেন 10 বছর 15 বছর ধরে মামলা চলতেছে। এখন আমাকে আবুল বলছে যে মাসুদ, তুমি যদি এই মামলা উঠাইয়া না নেও, অথবা হচ্ছে তুমি যদি আর কোর্টে কখনো হাজিরা দিতে আসো, তাহলে তোকে দেখে নিব, হয় তোমার একদিন নয় আমার একদিন। অথবা হচ্ছে আমাকে বলছে যে আমার পা কেটে ফেলবে, হাত কেটে ফেলবে, রক কেটে ফেলবে, এরকম কোনো একটা কাজ করছে, এটা অপরাধমূলক বিধি বলে গণ্য হবে। এটা উদাহরণ প্রদান করছে। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কোনো কনফিউশন আছে? তাহলে এটা আমাদের বলা হয়েছে 503 ধারায়। তাহলে আমাদের অপরাধমূলক যে ভীতি প্রদর্শন, এটার সংজ্ঞাটা দেওয়া হয়েছে 503 ধারায় দেওয়া। আমরা যদি 503-এর পরে যাই, আমরা 503-এর পরে আমাদের আছে 504, এই 507, স্যার শাস্তি কত তো এটা স্যার? 503-এর শাস্তি কততে তাই? হ্যাঁ। 503-এর শাস্তি হচ্ছে 506-তে, ঠিক আছে, 506-তে। আর 506 এখনো যায়নি। 506-তে শাস্তি হচ্ছে যে কোনো মেয়াদের 7 বছর পর্যন্ত কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। যে কোনো মেয়াদের 5 বছর পর্যন্ত আপনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড প্লাস অর্থদণ্ড, এটা বলা হয়েছে। আচ্ছা, আমরা একটু 503-এর পরে আমরা 504-এ যাই। 504-এ আমাদের বলা হয়েছে, দেখেন যে 504-এ বলা হয়েছে শান্তি ভঙ্গের উস্কানি দানের উদ্দেশ্যে, যদি শান্তি ভঙ্গের উস্কানি দানের উদ্দেশ্যে এমন কোন থ্রেট প্রদান করে, এটার কথা বলছে। আবার একজন যোগ হচ্ছে, আর একটু যোগ করে নেই। ওকে, এখানে বলছে জন যে শান্তি ভঙ্গের উস্কানি দানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করার শাস্তি। এমন হয় না যে দেখা যায় যে এলাকায় বা পারিবারিক ভাবে শান্তিতে আছে, সেই শান্তিটা ভঙ্গ, শান্তি নষ্ট করার উদ্দেশ্যে কি করছে, ইচ্ছাকৃতভাবে অপমানিকতার শাস্তি, তার শাস্তি হবে 502 ধারা মোতাবেক। তার শাস্তি হবে দণ্ডবিধির 502 ধারা মোতাবেক। এখানে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে যে কোনো মেয়াদের 2 বছর পর্যন্ত কারাদণ্ড, যে কোনো মেয়াদের 2 বছর মতো কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড। ঠিক আছে, তদুপরি অর্থদণ্ড, এটা বলা হয়েছে যে কারাদণ্ড ও তদুপরি অর্থদণ্ড। এটা 500, এটা হচ্ছে 504, এটা হচ্ছে 504। আর 505-এ বলা হয়েছে জনসাধারণের। এই জনসাধারণ বলতে বলা হয়েছে এলাকার। এর আগে যেটা হয়েছে সেটা হয়তো পারিবারিক হইতে পারে, বা 2 জন হতে পারে, 4 জন হতে পারে। আর এখানে বলছে জনসাধারণ যখন বলবে, তখন এলাকা ভিত্তিক, দেশ ভিত্তিক, রাষ্ট্র ভিত্তিক, সমাজ ভিত্তিক, এরকম। তাহলে এটা বলছে যে জনসাধারণ, কারণ জনসাধারণ সবসময় আপনার সমাজ নিয়ে হয়, গ্রাম নিয়ে হয়,
রাষ্ট্র নিয়ে হয়, এলাকা নিয়ে হয়। তাহলে এটা বলছে যে জনসাধারণের অনিষ্ট হতে পারে এমন ধরনের বিব্রতিকর মিথ্যা উক্তি বা গুজব ছড়ানোর শাস্তি। ঠিক আছে? এমন হয় না অনেক সময় যে জনসাধারণের অনিষ্ট হতে পারে এমন ধরনের বিবৃতি বা হচ্ছে মিথ্যা উক্তি বা গুজব রটানোর শাস্তি। এইটা নিয়ে একটা উদাহরণ শুনবো, যে কোনো একজনের উদাহরণ দেন। তার শাস্তির ব্যবস্থা করা হয়েছে যে 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড। এটা আগামী নির্বাচনী তফসিল যখন ঘোষণা হবে তখন হয়তো এই দ্বারাই কিছু মামলা হবে নতুন করে। এগুলো একটা সচরাচর বেশি হয় না, কিন্তু মাঝে মধ্যে মামলা হয়। যখন মামলা হয় তখন দেখা যায় যে একটা না বেশ কয়েকটা হতে পারে। তাহলে এটা 505 দ্বারা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 505 দ্বারা। আচ্ছা, আমাদের এটা গেল। এরপর আমাদের 505-এ আর একটা ধারা বলছে, আমাদের 505-এর একটা ক উপধারা সর্বশেষ সংশোধনীতে যুক্ত করা হয়েছে। এই 505-এর কতে আমাদের বলা হয়েছে কথা দ্বারা যদি কারো অনিষ্ট কার্যের সাথে, যদি এমন হয় যে কারো কথার মাধ্যমে, হয় না অনেকে কথার মাধ্যমে, যে আপনাকে মানে শারীরিক ভাবে তো পারবে না আপনার সাথে, বা হচ্ছে ক্ষমতায় পারবে না, আপনাকে কথার মাধ্যমে যদি আপনাকে আপনার অনিষ্ট করতে চায়, আপনার ক্ষতি করতে চায়, ঠিক আছে, তার শাস্তিও 7 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা তদুপরি অর্থদণ্ড। তাহলে আপনার 505-এর দুইটা যে ক্লোজ, দুইটা, একটা হচ্ছে 505 আর একটা হচ্ছে একটা 505-এর ক, দুই জায়গায় আপনার শাস্তি হচ্ছে, দুই জায়গায় আপনার শাস্তি হচ্ছে কি আপনার 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড। এর ভিতরে শুধু যে 505-এ বলছে জনসাধারণ, যে পুরো জনসাধারণের কথা বলছে, অর্থাৎ এলাকা ভিত্তিক হতে পারে, অঞ্চল ভিত্তিক হতে পারে, সমাজ ভিত্তিক হতে পারে, রাষ্ট্র ভিত্তিক হতে পারে। তাহলে যে এলাকা ভিত্তিক, এই যে এদের বিষয় নিয়ে যদি এমন ধরনের বিবৃতি বা মিথ্যা উক্তি বা গুজব ঘটানোর শাস্তি। আর আপনার 505-এর কয়দা হচ্ছে কথা দ্বারা, কথা দ্বারা যদি হচ্ছে কোনো অনিষ্টকর কার্যের তৈরি হয় না, অনেক সময় এমন দুই একটা বক্তব্য দিয়ে ফেলি আমরা সভা সমাজে, এমন কথাবার্তা বলে ফেলি যে কারণে দেখা যায় যে ওইটা নিয়ে সমাজে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়, যে কারণে এরকম যদি হয়, এটার কথা আমাদের বলা হয়েছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 505-এর ক। এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা ধারা যাবো 506। 506-তে থানায় যে কয়টা মামলা হয়, থানায় যে কয়টা মামলা হয় তার ভিতরে 75% মামলায় 506 দ্বারা যুক্ত করা হয়, হয় 506 নাহলে 506-2। ঠিক আছে? দণ্ডবিধির 506 অথবা 506-2। এটা মনে রাখবেন যে আমাদের 506 দ্বারা গুরুত্বপূর্ণ খুবই, কারণ থানায় যে কয়টা মামলা হয়, যে কয়টা মামলা হয় জমি জমা নিয়ে, মারামারি নিয়ে, কাটাকাটি নিয়ে, অনধিকার প্রবেশ নিয়ে, তারপর হচ্ছে চুরি ডাকাতি নিয়ে, যত মামলা হয় ম্যাক্সিমাম মামলায় হচ্ছে আমাদের এই 506 আর 506-এর আছে খোলস আছে 2। এই দুইটা ধারা থেকে যুক্ত থাকেই। এই 506-তে তেমন কিছু নাই, আছে অপরাধমূলক ভীতি প্রদর্শন। এখানে আছে অপরাধমূলক ভীতি প্রদর্শন, অর্থাৎ আপনি মনে করেন যে মারামারি করছেন, অপরাধমূলক ভীতি প্রদর্শন করছে, সেক্ষেত্রে এটা যুক্ত করে দেয়। আপনি মনে করেন কারো জমি থেকে, জমি নিয়ে ঝগড়া লাগছে, জমি নিয়ে ঝগড়া লাগছে, মনে করেন ওই জমা অনধিকার প্রবেশ করছে, 447, 441, তারপর মনে করেন 506 ওখানে যুক্ত করে দেয়। 143 বেআইনি সমাবেশের দ্বারা যুক্ত করে দেয়। বিষয়টা হচ্ছে এমন, কারণ একটা দ্বারায় তো সাধারণত মামলা খুব কম হয়, একটা দ্বারায় মামলা হয় খুবই কম, সর্বনিম্ন দুইটা দ্বারায় বেশি মামলা হয়, তবে চুরির মামলা একটা দ্বারায় হয়। এরকম কিছু কিছু বিষয় আছে। তাহলে আপনি মনে করবেন যে এই যে 506-তে বলছে অপরাধমূলক যদি এরকম ভীতি প্রদর্শন করে তার শাস্তি হতে পারে 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড, 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড, এটা বলা হয়েছে। আবার আমরা যদি 506-এর দুইটা কোলস দেখবো, এই যে 506-এর যে কোলস আমরা বললাম 506-2, এই 506-2-তে বলছে আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের যদি ভীতি প্রদর্শন করে। 506-তে বলবে শুধু ভীতি প্রদর্শন করবে, 506-তে বলবে শুধু ভীতি প্রদর্শন। ঠিক আছে? 506-তে বলবে শুধু ভীতি প্রদর্শন, অপরাধমূলক কোনো ভীতি প্রদর্শন করবে। আর 506-এর 2-তে হচ্ছে আপনাকে গুরুতর, অর্থাৎ অস্ত্র নিয়ে হতে পারে এটা, যে আপনাকে যদি গুরুতর কোনো আঘাতের অথবা হচ্ছে আপনাকে মৃত্যুর হুমকি দেখায়, তাহলে 506-2 কলস যুক্ত করা হবে। এবং এখানে হচ্ছে আপনার শাস্তির কথা আপনার বলা হয়েছে, এখানে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা হচ্ছে যাবজ্জীবন কারাবাস, কারাদণ্ডে যার মেয়াদ 7 বছর পর্যন্ত হইতে পারে, যাহার মেয়াদ 7 বছর হইতে পারে, মানে হচ্ছে আপনার এটা সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হইতে পারে। এখন আপনার কোশ্চেন হইতে পারে, স্যার 506-2-তে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হইতেই পারে। আপনি মনে করেন আপনার একজনকে হচ্ছে গিয়ে অস্ত্র নিয়ে, গুলি নিয়ে ভয় দেখাইছে, গুরুতরমূলক মনে করেন যে আঘাত আঘাত প্রদর্শনের ভয় দেখাইছে, যার ফলে তখন মারে নাই, কিন্তু পরবর্তীতে রাত্রে ঠিকই তাকে মাইরে ফেলাইছে, তখন মামলার মোড় ঘুরে যাবে। তখন মামলার মোড় ঘুরে যাবে, মনে করেন যে 302-তে যখন মার্ডারে নিবে, তারপর 506-2 লাগাই দিবে, তখন তো তার এমনি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বুঝতে পারছেন? এই ছিল আমাদের 506 পর্যন্ত।
আপনাদেরকে এ পর্যন্ত যতটুকু পড়াইছি যে ধারাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি কোনো প্রকার কারো বইয়ের সহযোগিতা নিয়ে না, আমি হচ্ছে সারদার পড়ানোই থেকে আপনাদের এই থানা থেকে আমি যা দেখছি, আমার তো এখন কাজ নাই, বসে বসে থাকি, আপনাদের যেখান থেকে গুরুত্বপূর্ণ আমি নোট করে করে ওই ধারাগুলো রিসার্চ করে মোটামুটি তারপর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দেখবেন যে প্রত্যেকটা ধারাই গুরুত্ব, মানে 506 এবং 500 ধারা থেকে আপনাদের এমসিকিউ আসার সম্ভাবনা আছে। একটা এমসিকিউ ধরাই দিতেই পারে, কোনো ব্যাপারই না। 506-তে কিন্তু সাজা তিন ভাবে বলছে: মৃত্যুদণ্ড হতে পারে সর্বোচ্চ, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, অথবা 7 বছর মেয়াদের যে কোনো কারাদণ্ড হতে পারে, তদুপরি অর্থদণ্ড হতে পারে, তদুপরি স্যার অর্থদণ্ড হতে পারে। স্যার আর কি 7 বছর যে কোনো নারীর প্রতি। তবে সাধারণত যদি এমন হয় যে কোনো নারী যুক্ত থাকে, যেখানে হুমকি প্রদর্শন করছে ওখানে নারী উপস্থিত আছে, অর্থাৎ নারী সক্রিয় আছে, সেক্ষেত্রে তার 7 বছরে। এই কোশ্চেনটাই আমি জানতে চাইছিলাম, এই কোশ্চেনটা আপনাদের কাছ থেকে শোনার জন্য আমি বারবার বলছিলাম কোনো কোশ্চেন নাই, কোনো কোশ্চেন নাই, কিন্তু আপনারা কোশ্চেন করেন না। ঠিক আছে, আপনারা কোশ্চেন করেন না। যদি আপনি কোনো নারীর প্রতি যদি অসন্তোষ প্রদান করে, কোনো প্রকার ভীতি প্রদর্শন করে, ঠিক আছে, একটা কাজ করতে গেছে, মনে করেন একটা জমি দখল করতে গেছে, ওখানে মহিলারা আছে বাড়িতে, এখন মহিলারা নামছে, নাইমা নিষেধ করছে, এখন ওই মহিলার প্রতি অসত্য রূপ ধারণ করে তাকে হুমকি প্রদান করলো, এটা 506-2-তে যাবে, কিন্তু 500-তে না, 506-2-তে। যদি এমন হয় তাহলে কিন্তু তার 7 বছর মেয়াদের কারাদণ্ড পর্যন্ত হতে পারে, কারণ মহিলাদের প্রতি সেন্সিটিভ একটা বিষয়। এই কথাটা শোনার জন্য এতক্ষণ ধরে চেষ্টা করতেছি, কিন্তু আপনারা হচ্ছেন এই কথাটা জিজ্ঞাসা করতেছেন না। যে থানায় ছিল তাকে বলছিলাম যে কোশ্চেন, সে বলে আমার কোশ্চেন নাই। আর কারো কোশ্চেন? যদি একটু বই থেকে দেখি, আপনাদের বইতে বলা হয়েছে যে অপরাধমূলক ভীতি প্রদর্শন, অর্থাৎ কোন প্রকার যদি অপরাধমূলক ভীতি প্রদর্শন করে কাউকে, তাহলে 506 ধারায় তার শাস্তি হচ্ছে আপনার 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড কথা বলা হয়েছে আপনার ওখানে। যে 506-তে কি বলা হয়েছে আপনার, যখন কেউ ভীতি প্রদর্শন করবে, সেখানে বলছে যে 506-তে, ঠিক আছে। আপনাদের বইতে কয় বছরের সাজা আছে দেখেন তো, এটা কি আপডেট নাকি পুরাতন, একটু কারো কাছে বই থাকলে দেখেন। বছর। আচ্ছা, ওকে, তাহলে আমাদের 506, আবার ভালো করে বুঝেন যে 506, আমাদের 506-তে 2 বছর মেয়াদের যে কোনো কারাদণ্ড হতে পারে 506, অর্থাৎ 6-এর 1 ক্লোজে। আর 506-2 ক্লোজ যখন যাবে, সেখানে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আর যদি কোনো নারীর প্রতি অসতীত্বারোপ, ঠিক আছে, অসতীত্বারোপ অর্থাৎ তার সতীত্ব নিয়ে এরকম কোন প্রকারে যদি আপনার অপরাধমূলক ভীতি প্রদর্শন করেন, ঠিক আছে, হয় না মুখে উচ্চ বাক্য, খারাপ বাক্যটা আমরা বলি না, যদি এরকম অসতীত্বভাবে ভয় দেখানো হয়, সেক্ষেত্রে তার 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যে 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে, 7 বছরের কম হতে পারে সর্বোচ্চ। যদি এই নারীর প্রতি যদি অসতীত্বারোপ দেখানো হয়, সেক্ষেত্রে যে কোনো মেয়াদের 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এটা বলা হয়েছে 506-2 ক্লোজে। তাহলে 506-2 ক্লোজে আমাদের শাস্তি তিনটার কথা বলা হয়েছে: সর্বোচ্চ হতে পারে মৃত্যুদণ্ড, এবং হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড, আর নারীর প্রতি যদি অসতীত্বতারোপ দেখানো হয়, তাহলে সর্বোচ্চ 7 বছর মেয়াদ পর্যন্ত যে কোনো কারাদণ্ড হতে পারে, তদুপরি অর্থদণ্ডে দণ্ডনীয় হতে পারে। এটা ছিল আমাদের 506 দ্বারা। হ্যাঁ আমরা তাহলে যেটা বললাম, এবারে আমরা যাবো 509-তে। আমাদের 509-তে বলা হয়েছে কোনো নারীর প্রতি যদি শ্লীলতাহানির উদ্দেশ্যে কথা বলি, হয় না যে এটা কিন্তু অ্যাভেলেবেল ঘটে, এবং এ দ্বারাই কিন্তু মামলায় দ্বারাই যুক্ত করা হয়, যে কোনো নারীর প্রতি যদি শ্লীলতাহানির উদ্দেশ্যে, তার শ্লীলতার হানির উদ্দেশ্যে যদি কোনো কথা, অঙ্গভঙ্গির মধ্যে হইতে পারে না, আমার কোনো কথার মাধ্যমে হতে পারে, কোনো কাজের মাধ্যমে হতে পারে, আমার কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে, যদি এরকম হয়, অথবা কোনো কাজ করার শাস্তি, অথবা ইপটিজিং, আপনারা যে ইপটিজিং শব্দটা শুনছেন, সেই ইপটিজিং এর কথা 509 দ্বারায় যুক্ত করা হয়েছে। যদি এরকম হয়, তাহলে তার কারাদণ্ড হতে পারে 1 বছর পর্যন্ত। তবে সেটা হবে আপনার সাধারণত, যদি 1 বছরের কারাদণ্ড দেয়, এটা হচ্ছে আপনার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে, যে 1 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড। তবে কারাদণ্ড হলে সেটা বিনাশ্রম হবে। ক্লিয়ার? এটা বলা হয়েছে 509-তে। অর্থাৎ কোন নারীর প্রতি যদি আমার আচরণ শ্লীলতাহানি প্রকাশ পায়, অর্থাৎ আমি যদি তাকে শ্লীলতাহানির উদ্দেশ্যে কথা বলে, তাকে উদ্দেশ্য করে কথা বলি, বা অঙ্গভঙ্গি করি, অনেক সময় অঙ্গভঙ্গি প্রদান করি, সেটার কথা বলা হয়েছে। আর হচ্ছে যে কোনো ইপটিজিং করি, এরকম যদি কোনো কার্য হয়, সেক্ষেত্রে আমাদের শাস্তি হচ্ছে 1 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড বা উভয় দণ্ড, এবং এই শাস্তিটা হবে বিনাশ্রম কারাদণ্ড। আচ্ছা, আমরা 510
510-এর কথা বলবো। 510-এ আমাদের বলছে মাতাল বা নেশাগ্রস্ত ব্যক্তি কর্তৃক প্রকাশ্যে অসদাচরণের শাস্তি। যদি মাতাল অথবা হচ্ছে নেশাগ্রস্ত ব্যক্তি, এই মাতাল অথবা নেশাগ্রস্ত ব্যক্তি যদি কি করে, যে আমাদের অসদাচরণ করে, এই অসদাচরণের শাস্তি সেটা হচ্ছে 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড। তার হচ্ছে 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড, অথবা অর্থাৎ আটক রাখা যাবে, বা 10 টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ড। দণ্ডবিধি আইনের সর্বনিম্ন শাস্তির ধারা হচ্ছে 510, এটা মনে রাখবেন। দণ্ডবিধি আইনে সর্বনিম্ন শাস্তির ধারা, অর্থাৎ সর্বনিম্ন শাস্তি 10 টাকার কথা বলা হয়েছে কোন ধারায়, যদি এমসিকিউতে কখনো আসে বা কেউ জিজ্ঞাসা করে, এটা জেনে রাখবেন যে দণ্ডবিধি আইনে সর্বনিম্ন শাস্তির ধারা হচ্ছে 510। ঠিক আছে, এই 510-এ বলা হয়েছে এই পাগল অথবা মাতাল নেশাগ্রস্ত ব্যক্তি যদি অসদাচরণ করে, সেক্ষেত্রে আপনি তাকে আটকাই রাখার শাস্তি তার হচ্ছে 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড, বা 10 টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ড। এটা দণ্ডবিধি আইনের সর্বনিম্ন শাস্তির ধারা। সর্বনিম্ন আর কি টাকা স্যার এইটা? হ্যাঁ, ওটা সর্বনিম্ন টাকা। ঠিক আছে, এর নিচে আর কোনো এই সর্বনিম্ন টাকা না, শুধু এটা আপনার ওই যে জেলও 24 ঘন্টা শাস্তি। ঠিক আছে। আচ্ছা, আমরা আর একটা দেখবো, যেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। আমাদের যেটা হচ্ছে সর্বশেষ আজকে 511 ধারা, দণ্ডবিধির 511টা ধারা, সেই 511-র সর্বশেষ ধারা সমাপ্ত দিয়ে দিচ্ছি, যে যাবজ্জীবন কারাবাস দণ্ডে, যদি কোনো ব্যক্তি যাবজ্জীবন কারাবাস দণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহ সংগঠনের উদ্যোগ চেষ্টার শাস্তি। অর্থাৎ আপনি যে যাবজ্জীবন কারাদণ্ড কোনগুলো আছে, ডাকাতিতে আছে, খুনে আছে, তারপর আপনি মনে করেন চুরি, ওই যে খুন সহ চুরি আছে, আপনার গুরুতর আঘাত সহ চুরি আছে, এই সবগুলোর ক্ষেত্রে বলছে যদি দণ্ডনীয় অপরাধ সমূহ সংগঠনের উদ্যোগ করে কেউ অথবা চেষ্টা করে, সেক্ষেত্রে এই ধারার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে মূল অপরাধের নির্ধারিত কারাদণ্ড, অনধিক অর্ধাংশ জরিমানার কথা এখানে বলা হয়েছে, এই 511 দ্বারা যুক্ত করে দেওয়া হয় সাথে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে, এই তো 511-তে বলছে আপনার যাবজ্জীবন কারাবাস দণ্ডে দণ্ডনীয়, অর্থাৎ কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহ সংগঠনের যদি কেউ চেষ্টা করে, তার শাস্তির কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, এখানে যাবজ্জীবন কারাদণ্ডের কথা অনেক জায়গায় আছে, যেমন 121 থেকে শুরু করে 121, 124, 125, 130, 31, 152, 53, 61, 62, 63, 65, 239, 40, 41,